এই দেশে তো আলবদর আল শামসের প্রধান ছিল তো তাদের নেতারাই, তাদের ছাত্রসংঘের নেতা ছিল, পরে জামাতের শীর্ষ নেতা হয়েছে। এই যে না, এই যে আপনারা যে ফাইটটা করেছেন, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কখনো কি আপনাকে বা আপনার যারা এই ফাইটের সাথে ছিলেন আপনাদেরকে ডেকে ধন্যবাদ দিয়েছে? আমি আমার একটা নিজস্ব একটা আছে, ধরন এবং ধারা আছে। সেটা হলো আমি কারো কাছে কখনো নিজে সেধে কিছু চাইতে যাওয়া, দেখা করতে যাওয়া, বলতে যাওয়া এটা আমি করি না। আমি যখন টকশো ওই সময় যখন দেশের সাংঘাতিক দুরবস্থা, খুব স্ট্রেস নিয়ে করতে হয় এটা, তখন আমি টকশো করেছি এবং দীর্ঘদিন এদিকে ম্যাডাম চিনতেন বা ম্যাডামের অফিসে যাতায়াত ছিল, কাজ করতাম, স্থানীয় নেতারা, মহাসচিব সহ অনেকেই চিনতে ছিল, কিন্তু সরাসরি তৎকালীন অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমি কখনো নিজ থেকে যোগাযোগ করিনি। সিভিক রয়্যাল রিসোর্ট, সবুজে ঘেরা আভিজাত্য। এবং একবার তিনি আমাকে কেউ বলেছে যে তুমি হিউম্যান রাইটসের উপরে যে বই লিখছো ইংলিশে, এটা বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউট হচ্ছে, তুমি ডকুমেন্টারি করছো, G9-এর প্রেসিডেন্ট আসাদ ভাই যে ওনার গাইডেন্সে আমরা একসঙ্গে কাজ করতাম, এখন আইনমন্ত্রী, তো এই সব নিয়ে তুমি তো লন্ডনও, সবাই ধরে নিত যে বাংলাদেশে রাজনীতি করতে হলে তো বিএনপিতে হলে ম্যাডাম এবং তারেক রহমান এদের সঙ্গে একটু যোগাযোগ থাকা খুব সঙ্গত মনে করতো। আওয়ামী লীগ হলে যেমন শেখ হাসিনা বা শেখ রেহানা বা জয় এদের কারোর সঙ্গে যোগাযোগ রাখা খুব জরুরি এরকম মনে করা হতো। আমাকে কেউ বলতো যে তুমি তারেক রহমানের সঙ্গে যোগাযোগ রাখো বা যাও লন্ডনে গিয়ে দেখা করে আসো। আমি কেন দেখা করতো, আমার তো কোনো চাওয়া পাওয়া নাই। উনি যদি মনে করেন যে আমি দেশের জন্য বা ওনার দলের জন্য বা গণতন্ত্রের জন্য আমি কোনো ভূমিকা রাখছি, উনি আমাকে ডাকবেন, বলবেন। তো সত্যি সত্যি এক সময় উনি দপ্তরের দায়িত্বে ছিলেন, সাত্তার পাটোয়ারি, বিএনপির নেতা। উনি আমাকে একদিন বললেন ফোন দিয়ে যে স্যার আপনার সঙ্গে একটু কথা বলতে চেয়েছেন। পরে উনি তখন স্কাইপে কথা বলতেন এবং আমি গেলাম। এই প্রথম তার ডাকেই আমি গেছি, আমি সেদে যাইনি কখনো। তো কথা বললাম এবং দীর্ঘ সময়, ঘন্টার উপরে বিভিন্ন বিষয়ে ওয়ান টু ওয়ান অনেক কিছু তিনি জানতে চাইলেন, বললাম, ধন্যবাদ দিলেন। এরপরে কিছু প্রোগ্রামে অনলাইনে গুলশানের বিএনপির যে চেয়ারপারসনের কার্যালয়, ওইখান থেকে, তারপর টকশোতে যারা অংশগ্রহণ করেন তাদের সঙ্গে বিভিন্ন সময় বসেছেন, বিভিন্ন কাজ টাজ ওইসবে রেগুলার তখন এক সময় কথা যোগাযোগ এটা হতো। বাংলাদেশে আসার পরেও আমি নির্বাচনের আগে, এমনকি নির্বাচনের প্রধানমন্ত্রী হওয়ার পরেও আমি নিজ থেকে কোনো আকাঙ্ক্ষা ব্যক্ত করে দেখা করতে যাইনি। কারণ তিনি যদি কখনো প্রয়োজন মনে করেন যে ডাকবেন তাহলে যাব, সেই বিবেচনায় আমি ওইভাবে দেখা করতে যাই না। ডাকেনি এখন? না, আমাকে ডাকেননি। আমি আমার মতো আমি কাজ করছি এবং সেক্ষেত্রে তবে কিছু প্রোগ্রামে এমনি দেখা হয়। সে দেখা হলে তখন হাই হ্যালো বা একটু হ্যান্ডশেক এই পর্যন্ত হয়, কিন্তু ওরকম এক্সক্লুসিভ কথা বলার সুযোগ হয়নি, কারণ তিনি ডাকেননি। আর না ডাকলে আমি নিজ উদ্যোগে ইউজুয়ালি যাই না। যাক, আমরা এটা শুনতে পারলাম। আমরা আরেকটা একটা প্রসঙ্গে বলি। আমাদের এই বর্তমান সংসদের একজন এমপি, উনি জামাত ইসলামের এমপি। তো উনি একটা টক শোতে, একটা পডকাস্টে এই রিসেন্ট 3-4 দিন আগে উনি বলেছেন যে তাকে 71 নিয়ে কথা বলা হচ্ছিল। সে বলছে যে 71-এ কোনো বাংলাদেশের সাথে যুদ্ধ হয়নি। 71-এর যুদ্ধ হয়েছে ভারত আর পাকিস্তানের মধ্যে এবং এই যুদ্ধে ভারত জয়লাভ করেছে, পাকিস্তান পরাজিত হয়েছে। আর আমরা আসলে দেশ ভাগ করতে চাইনি বলেই আমরা পাকিস্তানের সাথে ছিলাম। তো এই কথাটা আসলে এই মুহূর্তে সে মানে এইগুলো বলতো, এটা ওই বিগত গভর্নমেন্ট বলতো যে আমরা যদি ক্ষমতায় না থাকি তখন এই দল-টলেরা বাংলাদেশকে নামে অস্বীকার করবে যে বাংলাদেশের কোনো যুদ্ধই হয় নাই। অনেকটা তো এটা এইভাবে বলা, মানে বলাটার মিনিংটা দাঁড়াচ্ছে কি যে 71-এর যুদ্ধটা আসলে বাংলাদেশ স্বাধীনের কোনো যুদ্ধ হয় নাই। এটা ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ হয়েছে, ইন্ডিয়া স্বাধীন করে বাংলাদেশকে একটা বিচ্ছিন্ন করে পাকিস্তানকে 2 টুকরা করে দিয়ে গেছে। কথাটা আমাদের জন্য আত্মসম্মানেও লাগার মতো একটা ব্যাপার। এটা আপনি কি উত্তর দিবেন? কি বলবেন এটার? ডেফিনেটলি এটা তো মানে ইতিহাস তো এটা বলে না। ইতিহাস তো বলে না। অত্যন্ত জঘন্য মানের মিথ্যাচার করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের প্রতিটা মানুষের হৃদয়ে আঘাত করে এই কথা। এই কথা, হ্যাঁ। কারণ বাংলাদেশের যেই যুদ্ধ,
এটা সত্য যে ইন্ডিয়া আমাদের সহায়তা করেছে, কিন্তু মূল যুদ্ধটা তো এদেশের মানুষ, এদেশের সাধারণ মানুষরা করেছে। এদেশের মানুষ করেছে। এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, পেশাজীবী। আপনি এদেশে দেখেন যে মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে যারা, উপাধি পেয়েছে যারা, তারা কি যুদ্ধ না করে পেরেছে? তাদের যে বীরত্বের গল্প, আজকের যিনি স্পিকার আছেন মেজর হাফিজ, তিনি একজন মুক্তিযোদ্ধা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। তিনি ফিল্ডে যুদ্ধ করেছেন, এখনও তো বেঁচে আছে, যদিও জামাতের সঙ্গে এখন খুব নির্বাচনের আগে সখ্য হয়েছিল, অলি আহমেদ। হ্যাঁ, তিনিও তো মুক্তিযোদ্ধা। তো এই দেশের এই যে ৩০ লক্ষ নিয়ে বিতর্ক থাকুক, কিন্তু এটা তো সত্য যে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে। তাহলে এদেশের মানুষ যুদ্ধ না করলে লক্ষ লক্ষ মানুষ শহীদ হলো কোত্থেকে? এদেশের মানুষকে যে তাহলে রেপ করেছে আমাদের মা বোনদের, কারা করেছে? তো এই দেশের মানুষ যুদ্ধ করেছে, কেউ কেউ প্রত্যক্ষভাবে ফিল্ডে থেকে যুদ্ধ করেছে, কেউ যুদ্ধের সহায়তা করেছে, কেউ যুদ্ধের পক্ষে তাদের প্রার্থনা করেছে, কোনো না কোনোভাবে স্বাধীন বাংলাদেশ চেয়েছে। এরা প্রত্যেকে যোদ্ধা। তো সেই যুদ্ধকে এইভাবে চিত্রায়িত যারা করতে পারে, তারা আর যাই হোক, তারা স্বাধীন বাংলাদেশের বা এই বাংলাদেশকে তারা ধারণ করে না। কেউ যদি বাংলাদেশকে ধারণ করত তাহলে এই কথা বলতে পারতো না। এবং আপনাদের পডকাস্টে যে এসে এই কথা যিনি বলেছেন, এটার প্রতিবাদ হওয়া উচিত। এবং জামায়াত ইসলাম তারা তাদের নেতৃত্ব পর্যায়ে তারা বলে তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে মেনে নিয়ে তারা রাজনীতি করছে, তারা স্মৃতিসৌধে যাচ্ছে নতুন করে, তারা শহীদ মিনারে যাচ্ছে, অথচ তাদের নেতা এই বক্তব্য দিচ্ছে। এটা তাদের দল থেকে ক্লিয়ার করা উচিত হবে যে তাদের দল যেটা করছে তাহলে সেটা কি মুখোশধারী ভণ্ডর কাজ কিনা। তাদের মনে প্রাণে ধারণ করে এই নেতার কথা, আর দল মানুষকে দেখাচ্ছে অন্যটা, সেটা কিনা। নাকি দল যেটা বলছে, তারা আকারে ইনিয়ে বিনিয়ে ক্ষমাও কিন্তু যাচ্ছে ৭১-এর জন্য, যদিও আনুষ্ঠানিকভাবে দল চাচ্ছে না। ওদের নেতাদের অনেকেই শেষ আমির থেকে শুরু করে দেখবেন যে তারা নানানভাবে বলে আমরা যদি ভুল করে থাকি, এটা বলে। এই দেশে তো আলবদর আল শামসের প্রধান ছিল তো তাদের নেতারাই, তাদের ছাত্রসংঘের নেতা ছিল, পরে জামাতের শীর্ষ নেতা হয়েছে। সুতরাং এই দেশে যদি যুদ্ধ আমাদের এইখানে আমাদের বাঙালিরা না করে থাকে, তাহলে এইখানে আলবদর আল শামস রাজাকারের প্রয়োজন হলো কেন? সেটা করেছে তো তারা। ইন্ডিয়ান সৈন্য তো আমার দেশে এসে যুদ্ধ করেছে এখানে সব জায়গায়, সেটা তো না, সে তো অনেক পরের কথা, অনেক পরের কথা, শেষের দিকে। ডিসেম্বরের। এখন ধরেন এই যে তারা যেই বয়ানটা এখন উৎপাদন করছে, এইটা দেশদ্রোহিতার শামিল এবং অত্যন্ত জঘন্য মিথ্যাচার। স্বাধীনতার চেতনা পরিপন্থী তো বটেই, এই চেতনা বললে এখন আবার দুটো কথা শুনিয়ে দেয় যে আপনিও চেতনাপন্থী হয়ে গেলেন। আমরা সবসময় স্বাধীনতার চেতনার পক্ষের। আওয়ামী লীগ চেতনার নামে যে কাজটা করেছে, চেতনাকে একটা গালিতে পরিণত করেছে। কারণ মুক্তিযুদ্ধের চেতনাকে তারা অন্যায্যভাবে তাদের রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। মুক্তিযুদ্ধের চেতনাকে পাশে রেখে তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে বিনা ভোটে, তারা বিনা ভোট, রাতের ভোট এইসব করেছে। এগুলো তো মুক্তিযুদ্ধের চেতনা না। সুতরাং মুক্তিযুদ্ধের চেতনার সবচেয়ে বড় খেলাপকারী সংগঠন আওয়ামী লীগ। মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের পক্ষে থাকা সবচেয়ে বড় রাজনৈতিক দল ও রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ। আবার স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনা খেলাপেরও সেরা হচ্ছে গিয়া আওয়ামী লীগ। সুতরাং আওয়ামী লীগ যেই মুক্তিযুদ্ধের চেতনার গল্প শোনাতো, আমি সেই চেতনার কথা বলছি না। সত্যিকার অর্থে যারা মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল, আমাদের যে মূলনীতি ছিল, আমাদের যে মুক্তিযুদ্ধের পেছনে যে আকাঙ্ক্ষা ছিল, সেগুলো হচ্ছে সত্যিকার সেই চেতনা ধারণ করি আমরা, তার পক্ষে কথা বলছি। এটা আবার আমি দেখতে পারলাম যে তাদের নেতারা কিন্তু জাতীয় সঙ্গীতের সময় তারা বসে থাকে, খুব অন্যায়। না, সেটা বসেছিল জাতীয় সংসদে এবং বিভিন্ন জন বিএনপি মহাসচিবও ইশারা দিচ্ছিল, আমি দেখেছি ভিডিওটা। তারপর একটা প্যারেড প্রোগ্রামে দেখা তারা দাঁড়িয়েছে, একটা প্যারেড অনুষ্ঠানে দেখা গেল যেখানে এইটা জানি না, এটা আমি দেখি নাই। তবে বাইরের প্যারেড অনুষ্ঠানটা বিভিন্ন জায়গার যেটা ভার্চুয়াল মিডিয়ায় আসে, তার কতটা ফেক, কতটা এআই জেনারেটেড বানানো সেটা জানি না। যদি আপনি ওটার সত্যতা নিশ্চিত হয়ে থাকেন তাহলে বলা যায়, এবং সেটা অন্যায়। তবে জাতীয় সংসদের ওটা দেখেছি আমি, তারা শুরুতে বসেছিল,
পরে তখন বিএনপি মহাসচিব আরও কেউ কেউ ইশারা করেছেন এবং তারপরে তাদের নেতারও ইশারা করেছে, পরে সবাই দাঁড়িয়েছে, এটা আমরা না, আমি দেখেছি। বিএনপি সিভিক রয়্যাল রিসর্ট কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ।